নমস্কার, বিক্রম বিশ্বাস লাইভ ব্রডকাস্টে সবাইকে স্বাগতম। আজ আমার সাথে আছে আমার একটি বন্ধু, যার নাম হচ্ছে কি যে বিক্রম। আমার নামও বিক্রম, আর আমার সাথে যে আছে তার নামও বিক্রম। তো তার সাথে আজকে কিছু কথা হবে, যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পরিচয় করে দিই সবার সাথে আগে, এ হচ্ছে বিক্রম। তো আজকের যে কথা হবে আর কি, যে বিষয় নিয়ে টপিক নিয়ে কথা হবে, সে কথাটা হচ্ছে কি যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের যে আমাদের শিক্ষার যে যে জায়গাটা অনেক নিচে নেমে গেছে, যে জায়গাটা অ্যাকচুয়ালি আরও একটু উপরে থাকার দরকার ছিল, বাট সেই জায়গাটা অনেকটাই নিচে নেমে গেছে, যেখান থেকে আর কি আমাদের বেরোনোটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। তো বিক্রমের কাছ থেকে শুনি যে বিক্রমের কাছ থেকে শুনি যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাটা এখন ঠিক কোন জায়গায় আছে। কি মনে হয় বিক্রম? আমার ব্যক্তিগতভাবে মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দিক নির্ধারণ করতে গেলে তিনটে অ্যাডজেক্টিভের প্রয়োজন। সেটা হচ্ছে একটা অনিশ্চয়তা, একটা হতাশা, আর একটা অধঃপতন। কারণ আমরা যদি প্রাইমারি সেক্টর থেকে লক্ষ্য করি, বহু প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। বহু স্কুলে যথাযথ স্কুল টিচিং স্টাফ নেই, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ নেই। যে নিয়োগ হয়েছে গত 10 বছরে, সে নিয়োগ নিয়ে এখনো একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। হাইকোর্টে মামলা, কোনো সুপ্রিম কোর্টে মামলা। আজকাল টিচার দেখে লোকে হাসতে শুরু করে। এটাই হচ্ছে মেন আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাটা এখানে হয়তো পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, যেখানে মাস্টারদের উপরে বা টিচারদের উপরে যে অপবাদটা লেগে গেছে, একদম সেটা হয়তো ছাড়ানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গের এখনো 20 বছর টাইম লাগে। তার আগে হয়তো কোনোদিন এই বদনামটা কোনোদিন যাবে না। আমার মনে হয় যাবে না। তার কারণ যে নিয়োগ হয়েছে তাতে এত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি ঘোচাতে বা সেই দুর্নীতি রুখতে কতটা সময় লাগবে আমি জানি না, তবে সেই দুর্নীতি মোছাটার প্রয়োজনটা খুব। না হলে আজকের যে প্রজন্ম যে জিনিসটা ভোগ করছে, আগামী প্রজন্ম, তারপরের প্রজন্ম সেই জিনিসটাই ভোগ করবে। কি ভোগ করবে? সেটা হচ্ছে এমন একটা শিক্ষকের কাছ থেকে সে শিক্ষা নেবে, যে শিক্ষকটাই হয়তো কখনো সঠিক ডিগ্রি লাভ না করে, ডিগ্রির থেকে বড় কথা সেই শিক্ষকটা হয়তো ঠিকঠাক শিক্ষা পায়নি। একদমই তাই। এবার একটা শিক্ষক যদি ঠিকঠাক শিক্ষা না পেয়ে থাকে, তাহলে সে কিভাবে আরেকজনকে শিক্ষা দেবে, তাই না? আমি আমার দিক থেকে বলি, আমি রাস্তাঘাটে চলার পরে দেখি ক্লাস 7-8 ছেলেরা, বিশেষ করে ক্লাস 7 থেকে ক্লাস 9-10 পর্যন্ত যে বয়স, এই বয়সের ভিতরে যে ছেলে বা বলো মেয়েগুলো, তাদের যে অবস্থা, তারা কিন্তু ভবিষ্যৎ তো অন্ধকার, ঠিক আছে, এত অন্ধকার যে লাইট জ্বালালে হয়তো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না তাদের, ঠিক কিনা? ঠিক। তারা পড়াশোনার থেকে দূরে, তো ঠিক আছে, পড়াশোনা হয়তো সবার দ্বারাই হচ্ছে না, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম, বাট তারা যে খারাপ পথে, শুধু শিক্ষা শুধু পড়াশোনায় না, কিন্তু সবাই যে ক্লাসে ফার্স্ট বয় হবে এটাও কিন্তু কোথাও লেখা নেই, কারণ সবাই ক্লাসে ফার্স্ট বয় হতে পারে না। কিন্তু লাস্ট বয় হলেও তার ভিতরে যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটার তো পুরো শেষ। আচ্ছা, আমার একটা কথা, আমরা এত কিছু জানি, তাহলে আমাদের করণীয়টা কি? আমরা কি করলে এই শিক্ষার জায়গাটাকে আর একটু উঁচুতে নিয়ে যেতে পারবো? আমাদের করণীয়, আমার মনে হয়, খুব ব্যক্তিগত পরিসর থেকে বিচার করতে গেলে, আমার মনে হয় আমাদের সমাজটাকে অন্যরকম ভাবে একটা সমাজের রদ বদল দরকার। এবার এই সমাজের রদ বদলের জন্য তোমার আমার করণীয় কি? তোমার আমার আগে নিজেকে চেঞ্জ করতে হবে। অবশ্যই। আমি যদি নিজেই চেঞ্জ না হই, তাহলে আরেকজনকে কিভাবে চেঞ্জ করব? তুমি যদি নিজে পরিবর্তন নিজেকে, ঠিক আছে, আমার নিজেদের পরিবর্তন দরকার। সরকার বলো, বলো, কোনো কিছু পরিবর্তন দরকার। নিজে পরিবর্তন হলে তাহলে আরেকজনকে পরিবর্তন করা যায়, অবশ্যই। এবার এই যে শিক্ষার যে অবস্থা, এবার বাচ্চাদের ছেড়ে দিলাম, আমরাই লাস্ট জেনারেশন হয়তো যারা স্কুল থেকে কিছুটা হলেও শিখতে পেরেছি, বাট আমরা যে স্কুলে পড়াশোনা করতাম, সেই স্কুলে এখন যারা পড়াশোনা করে তাদের পড়াশোনার অবস্থাটা খুবই খারাপ। শিক্ষার মানটা কমে গেছে অনেক। মাস্টারদের দেখে কেউ সম্মান দেয় না। আর ছাত্রদের কথা কি বলবো, তারা তো মাস্টাররাই, যেখানে মাস্টারদের অবস্থাই খারাপ, সেখানে আমাদের কি অবস্থা হবে? বেশ,
এবার আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের যে সমাজের যে শিক্ষার ব্যবস্থা, তাই তো, তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারি এখন আমাদের যে মানে কি করতে হবে আমাদের? সবার আগে সমাজের শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক বানাতে গেলে আমার মনে হয় যে অথরিটি শিক্ষক নিয়োগ করছে সেই অথরিটিকে খুব নিরপেক্ষ হতে হবে। মানে সেই নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে গেলে যদি যে শিক্ষক নিয়োগ পদ্ধতি যদি সঠিক না হয়, তাহলে শিক্ষক নিয়োগ পদ্ধতির মধ্যে দুর্নীতি থাকবে। সেই শিক্ষক যারা দুর্নীতিগ্রস্ত শিক্ষক, তারা যে শিক্ষা দেবে সেই শিক্ষাটার মধ্যে কতটা সততা রয়েছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যাবে। সে তো এখনো রয়েছে এবং যারা শিক্ষা পাবে তারা যে কি শিক্ষা পাবে সেটা নিয়ে বলার খুব এই যে এখন আমাদের রাজ্যে যে ভোট চলছে, হ্যাঁ, ভোটে আমরা দেখছি যে যে আর কি অসৎ কাজগুলো হচ্ছে, অনেক অসৎ কাজ হচ্ছে আমরা দেখতে পারি। সেই অসৎ কাজগুলোর জন্য দায়ী কে? শিক্ষা। তাদের ভিতরে সঠিক শিক্ষা নেই বলে আজকে সেই কাজগুলো করছে। একটা শিক্ষিত মানুষ কিন্তু অসৎ কাজ করবে না, একটা অশিক্ষিত মানুষই করে। তাহলে আমাদের যুব সমাজটা যে এই যে অশিক্ষিত হয়ে থাকছে, এবার আজকে যে অশিক্ষিত মানুষগুলো এই কাজগুলো করছে, আমাদের মতন যে যুব সমাজের যে এই যে অশিক্ষিত করে রাখছে, এই এরাই এই অশিক্ষিত যুব সমাজটাই তো ভবিষ্যতে গিয়ে আরো দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হবে, তাই না? ক্ষতিগ্রস্ত তো হবে, কিন্তু এর মধ্যে একটা ফ্যালাসি আছে। কিরকম? যদি যারা ভোট দেয় তারা যদি অশিক্ষিত থাকে, সেটা কিন্তু সরকারের খুব সুবিধাই হয়। এই জন্যই তো সরকার আর কি, এটা বলা উচিত না হয়তো, বাট তারপরে ধ্রুব সত্যি কথা, যেটা একটা কথা আছে না, ধ্রুব সত্যি, মানে সত্যিটা সত্যি হয়, কোনোদিন সত্যিটাকে কোনোদিন মিথ্যে করা যায় না। সত্যিটা এটাই যে সরকার, যে সরকারই হোক না কেন, সেই সরকার যদি সমাজটাকে অশিক্ষিত করে দেয়, তাহলে সে প্রশ্ন করতে পারবে। একদম একটা শিক্ষিত মানুষ প্রশ্ন করতে পারে, একটা কবিতার কথা মনে পড়ে আমার। আমি যখন কিসে পড়ি, কোন ক্লাস 9-10 পড়ি, তখন একটা কবিতা ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। হ্যাঁ, উলঙ্গ রাজা আমিও পড়েছি, তাই না? এখন আমার ঠিকঠাক মনে নেই, উলঙ্গ রাজা পড়েছিলাম। তো সেখানে একটা প্রতিবাদী কণ্ঠস্বর প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়? এই প্রশ্নটা যদি কেউ করতে না পারে, তাহলেই সরকারের সুবিধে। এই জন্যই তাহলে যে প্রতিবাদ করবে না, সে চাকরি চাইবে না, তার শিক্ষার প্রয়োজন নেই, তার বাঁচার তাগিদ নেই। আমি শিক্ষিত হলে তো আমার সবকিছু চাহিদা থাকতে পারে, আমি প্রশ্ন করতে পারি। একদম, প্রশ্ন থাকলেই তো উত্তরটা দেবে। আমরা যদি সরকারের কাছে প্রশ্নই না করি, সরকার কেন উত্তর দেবে? একদম, আমরা সরকারের কাছে যদি প্রশ্ন করি, তাহলে সে উত্তর দিতে বাধ্য। আর আমরা যদি অশিক্ষিত হয়ে থাকি, এখন যেরকম আর কি অবস্থা, আমরা হচ্ছে সো কল শিক্ষিত, যেটাকে বলা হয়, আমরা শিক্ষিত, আমাদের কাছে সার্টিফিকেট আছে অ্যাভেলেবেল। এখনকার একটা ছেলের কাছে অ্যাভেলেবেল সার্টিফিকেট আছে, কিন্তু সে শিক্ষিত না। তার কাছে যদি সার্টিফিকেট চাওয়া হয়, এই যে প্রত্যেক সরকারের সবার প্রশ্ন থাকে যে সরকার কেন চাকরি দিচ্ছে না, সরকার কেন চাকরি দেবে? আমার কাছে যদি শিক্ষা থাকে, আমি কেন সরকারের কাছ থেকে চাকরি ভিক্ষা নিতে যাবো? তাই তো, আমি আমার দক্ষতায়, আমার ক্ষমতায় আমি চাকরি নেবো, তাই তো? একটা চাকরির ভ্যাকান্সিতে যদি 5,000 ভ্যাকান্সি থাকে, আর একটা আমরা বেকার যে এখন আছি 10 লাখ বেকার আছে, 10 লাখের তো চাকরি দেওয়া পসিবল না। কোনো সরকারের, যে সরকারই আসুক না কেন, সেই সরকারে পসিবল না, কারণ সবাইকে চাকরি দিয়ে দেওয়া তো এত ভ্যাকান্সি নেই। 500 ভ্যাকান্সি, সেখানে 5 লাখ ভ্যাকান্সি মানে পড়ে রয়েছে। হ্যাঁ, এবার সবার কাছে সার্টিফিকেট আছে, কেউ গ্র্যাজুয়েটেড, কেউ পোস্ট গ্র্যাজুয়েট, হ্যাঁ, কেউ মাধ্যমিক পাস, কেউ 12 ক্লাস পাস, কিন্তু সে তার কাছে তো শিক্ষা নেই, খালি তার কাছে সার্টিফিকেট আছে। সরকার পাস করিয়ে দিচ্ছে তাদের রীতিমতো, কারণ এখন সার্টিফিকেটও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আবার সরকার ভোট নেওয়ার জন্য এমন কিছু পলিসি বার করে দেয়, এমন কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যাতে করে সবাই একটা মিনিমাম কোয়ালিফিকেশনটা অ্যারেঞ্জ করতে পারে বা কোয়ালিফিকেশনটা পায়। যেমন মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক পাস করলেই মানুষ ভোটাধিকার দেওয়ার সুযোগটা পায়, দিয়ে দাও পাস সবাই। এবার আমি আমার গুরুজন বা বাবা মা এদের কাছ থেকে আমি শুনেছি যে আগেকার দিনে যে মাধ্যমিক পরীক্ষা খুব টাফ ছিল। মাধ্যমিক পরীক্ষার কথা ছেড়ে দিলাম, ক্লাস 9, 10, 8 এইগুলো খুব টাফ ছিল, নাকি ক্লাসের 100%-এর ভিতরে 80%ই ফেল করে যেত। কেন ফেল করতো? তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। এখন যে ব্যাপারটা আছে, যে সবাইকে পাস করিয়ে দেওয়া হচ্ছে,
সবাইকে মানে কেউ যদি 10 নম্বরের জন্য ফেল করে যায় তাকে জবরদস্তি করে পাশ করে দেওয়া হচ্ছে, কারণ সরকার চাইছে আমি একে পাশ করলে সে পরে আবার ভোট আমাকে ভোট দেওয়ার বলে আমাকে সে ভোটটা দেবে, যে সরকার আমাকে পাশ করে দিয়েছে। মানে এখন সবকিছুই একটা এবার একটা স্টুডেন্ট সে কিন্তু জানে যে সে ফেল করবে। প্রায় 90% স্টুডেন্ট যারা ফেল করে আর কি, ফেল করার তারা কিন্তু জানে যে আমি পড়াশোনা করি, তো তারা কিন্তু জানে যে কি অবস্থা তাদের সাথে চলছে, ঠিক আছে। সে জানে যে আমি ফেল করবো, তারপরে যখন সে পাশ করে যাচ্ছে তার ভিতরে একটা আলাদাই ফুর্তি যে আমি পাশ করছি। সে তখন ভাবছে যে সরকার আমাকে পাশ করে দিল। এমনকি আমি দেখি এটাও যে শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টের যে গার্জেন তারাও রীতিমতন বলছে যে সরকার পাশ করিয়ে দেবে। মানে শিক্ষা ব্যবস্থাটা এই জায়গাটা এগুলো তো ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল গত বছর। হ্যাঁ, যে যারা ফেল করেছিল তারা দিদি তো বলেই দিয়েছে হ্যাঁ যে সবাইকে পাশ করে দেওয়া হবে। এগুলো অন্যায়। সমাজকে আরো সচেতন হতে হবে, না হলে আমরা এই সমাজটাকে যে নিচে নিয়ে যাচ্ছি এর জন্য দায়ী কিন্তু আমরা। অবশ্যই কোনো সরকারকে দায়ী করে লাভ নেই। না, কোনো সরকার দায়ী আমি বলবো না, কারণ সরকার চালায় তো মানুষ। একদম, কারণ আমাদের অধিকার আছে, আমাদের গণতন্ত্র আমাদেরকে শেখায় যে আমরাই শাসন করবো, তাই না? কিন্তু আমার মনে হয় যে আমরা